আয়নিক বন্ধনগুলো বেসিক্যালি হয় ইলেকট্রন ট্রান্সফার এবং মানে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে, আর সমযোজী বন্ধনগুলো হয় শেয়ারের মাধ্যমে। এখন যেহেতু এটা ট্রান্সফার করে দেয়, একটা আরেকটাকে দিয়ে দেয়, তো আরেকটা নিয়ে চলে যায়, তো এটা তো আসলে একটু কম শক্তি সম্পন্ন হওয়ার কথা। অথচ দেখা যাচ্ছে কি আয়নিক বন্ধন বেশি শক্তি সম্পন্ন, অথচ সমযোজী বন্ধন কম। এটা কেন? না, ধরো যখন নাকি একটা দুটো অ্যাটম পরমাণু পাশাপাশি আছে, তাই তো, এবং পরমাণুগুলো হচ্ছে কি নিউট্রাল, তাদের ভিতরে যতটুকু পজিটিভ চার্জ, বাইরে ঠিক ততটুকু নেগেটিভ চার্জ, কাজে সব মিলিয়ে তাদের কোনো চার্জ নাই। কাজে দুটো একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করার কথা না, যেহেতু দুটো সমান, একই নিউট্রাল দুটাতেই। যখন নাকি একজন একটা ইলেকট্রন আরেকজনকে দিয়ে দেয়, যে দিয়েছে তার একটা চার্জ বেড়ে যাচ্ছে, পজিটিভ চার্জ, আর যাকে দিয়েছে তার একটা নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছে। এখন দুটোই কিন্তু চার্জ হয়ে গেল, বার করতে হবে, বুঝেছো? আমাদের প্রতি বছর ইনফরমেটিক্স অলিম্পিয়াড হয়। অলরাইট, এবার ছেলে হলো, এবার একটি মেয়ে। আচ্ছা ঠিক আছে, ওই মেয়েটি কালো রঙের স্কার্ফ পরা মেয়েটি, হ্যাঁ। আচ্ছা, সায়েন্স শব্দটি কোথা থেকে এসেছে? সায়েন্স জানেন নাকি স্যার সায়েন্স শব্দটি কোথা থেকে আসছে? ডিকশনারিতে পাওয়া যায় মনে হয়। স্যার, আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, সৌরঝড় কেন হয়? সৌরঝড়? জি, সৌরঝড় হয় যখন সূর্যের ভিতরে, তার ভিতরে, তাই না, কারণ এটার ভিতরে একটা প্রচন্ড তাপ থাকে, তো কাজে যখন নাকি ভিতরে একটা স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, কাজে ম্যাগনেটিক ফিল্ড যখন চেঞ্জ হয়, তখন হঠাৎ করে তার ভিতর থেকে অনেক মেটেরিয়াল উপর থেকে লাফ দিয়ে সব বেরিয়ে আসে সেখান থেকে। ওই জিনিসগুলি যখন সেই চার্জ পার্টিকেল যখন পৃথিবী পর্যন্ত পৌঁছায়, তখন আমরা বলি যে একটা সৌরঝড় হচ্ছে। ঠিক আছে, সূর্য থেকে চার্জ পার্টিকেল যখন পৃথিবী পর্যন্ত। আমি মণিপুর উচ্চ বিদ্যালয়ে পড়ি। পৃথিবী যদি ফুটো করা হয়, ফুটো করে পৃথিবী একবারে ওই পাশে যাওয়া হয়, তাহলে পৃথিবীর আকর্ষণ, যে ফুটো করে ভিতরে যাবে সে কি পৃথিবীর মাঝখানে ঝুলে থাকবে? না, তুমি যদি ফুটো করে দিয়ে দাও, তাহলে পৃথিবীর যখন তুমি উপরে থাকবে তখন সবচেয়ে বেশি মধ্যাকর্ষণ বল, ঠিক আছে, তুমি যতই ভিতরে পড়তে থাকবে ততই মধ্যাকর্ষণ বলটা কমতে থাকবে। কিন্তু তুমি যেহেতু পড়ছো, কাজে তোমার গতিবেগ বাড়তে থাকবে, বাড়তে 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 যখন ঠিক মাঝখানে যাবে তখন তোমার গতিবেগ সবচেয়ে বেশি বাড়বে। রাইট, কাজে গতিবেগের কারণে তুমি এখন পৃথিবীর উল্টো দিকে বেরোনো শুরু করবে, তখন পৃথিবী আবার তোমাকে অ্যাট্রাক্ট করতে শুরু করবে, কাজে তোমার গতিবেগ আস্তে আস্তে কমতে থাকবে, এবং তুমি যখন পৃথিবীর একদম অন্য পৃষ্ঠে বেরোবে তখন তো গতিবেগ কমে আবার জিরো হয়ে গেছে, তখন পৃথিবী আবার টানবে তোমাকে এখান থেকে। কাজে তুমি একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে করতে থাকবে। কিন্তু স্যার, বাহ্যিক বল প্রয়োগ না করলে তো কোনো বস্তুর স্থানের পরিবর্তন হবে না, গতির পরিবর্তন হবে না। গুড, ভেরি গুড। বাহ্যিক বল তো আছে, সেটা কি? সেটা হচ্ছে মধ্যাকর্ষণ বল। ধরা যাক এটা সূর্য, এটা হচ্ছে একটা গ্রহ, কাজেই সূর্য এই গ্রহটাকে টানছে নিজের দিকে, তাই তো, তার নিচের দিকে পড়ার কথা, কিন্তু যেহেতু তার ওই দিকে একটা বেগ আছে, কাজে সে এদিকে না পড়ে ওই পাশে চলে যাচ্ছে, কাজে প্রতি মুহূর্তে সে নিজের দিকে আসার চেষ্টা করছে। অন্যভাবে দেখতে পারো, বেগ শীতের সময় সকালবেলা সূর্য তো ওঠে, তখন সকালবেলা আমাদের শীত করে না কেন? শীত করে না? স্যার, এটা তো নির্ভর করে তুমি কোথায় উঠেছো ঘুম থেকে। তুমি যদি শ্রীমঙ্গলে থাকতে, তাহলে সকালবেলাকে দুপুর বেলাও তোমাকে দুইটা সোয়েটার পরে থাকতে হবে, বুঝেছো? তো সকালবেলা ধরো না, এটা তো ডিপেন্ড করে আসলে সূর্য কখন উঠেছে, সূর্য কত। এই জন্য মেটাল কিংবা ধাতব পদার্থে গরম লাগে, কিংবা প্লাস্টিক জাতীয় জিনিসে, কাঠ, প্লাস্টিক, কাগজ, এগুলোতে গরম লাগে না, কারণ ওখানে ফ্রি ইলেকট্রন নাই। আচ্ছা, ভেরি গুড, তুমি বসো। এবার আমাদের কাছে অনেকগুলি কোশ্চেন আসছে, নো কাগজে লিখে কোশ্চেন আসছে, আমরা সেগুলো সংজ্ঞা তো নয়, সংজ্ঞায়িত নয় কেন? তুমি ওই সংজ্ঞা থেকে দেখো কেন সংজ্ঞায়িত নয়। ওই সংজ্ঞাটা আছে কি, log a to the base b equal to c, তাহলে a equal to b to the power c। তাহলে a যদি মাইনাস হয়, তাহলে b কে মাইনাস হতে হবে, কিন্তু b ভূমি যেটাকে বলা হয় বেস মাইনাস হতে হবে, তা না হলে প্লাস হলে আর এটা সংজ্ঞায়িত হবে না। এটা নিজের থেকেই দেখতে হবে কেন সংজ্ঞায়িত হচ্ছে। ধন্যবাদ। আর ধনাত্মক সংখ্যার ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় কি? ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল ফাংশন দিয়ে আলাদা করা, এটা একটু কঠিনে আছে, সেটা তোমাদের এখানে আর আমরা বুঝতে পারছি। আমার ফাংশন আছে, সেইগুলো নিয়ে আসতে হবে।
আমিও খুব আনন্দিত ভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাসনিমা ইতফাত কে? শূন্য সম্পর্কে প্রশ্ন করেছো, তাসনিমা ইতফাত। তুমি একটু কাছে আসো, তাহলে সব বুঝতে পারবে। হ্যাঁ, তোমার প্রশ্ন হতো, আসো। তুমি বলেছো শূন্যের তো কোনো দাম নেই, তাই না? আচ্ছা, শূন্যের দাম নেই, শূন্যটা কোন শূন্য? একটা গণিতের যে শূন্য আছে, পরীক্ষায় কেউ শূন্য পেয়েছে, তাই না? একটা শূন্য দুটো শূন্য দেয় না, সেখানে সত্যিকারের শূন্য কোনো দাম নেই, ঠিক আছে? আবার শূন্যে যে নজরুল ইসলামের কবিতা মনে আছে, ওই যে শূন্যে মোর পাখি মোর ফিরে আয় ফিরে আয়, সেই শূন্যটা হচ্ছে এই যে ইয়েতে খালিস্তান, আকাশের দিকে যে গেছে শূন্য, সেখানে শূন্য আমরা সাহিত্যে শূন্যটা ব্যবহার করি খালিস্তান হিসাবে। আচ্ছা, তুমি এখানে বলেছো শূন্যের তো কোনো দাম নেই, তাহলে শূন্য নাম্বার থাকে কেন? আচ্ছা, শূন্য, তুমি যদি 3-এর সাথে একটা শূন্য যোগ করো তাহলে কি হবে? 3 হবে। শূন্য 3-এর সাথে যদি শূন্য বিয়োগ করো তাহলেও 3 হবে। এখন একসাথে যদি আমি লিখি 3 যোগ বিয়োগ 0, তাহলে উত্তরটা কি হবে বলো তো? 3। তোর মনোযোগ দিয়ে শোনো, 3 যোগ বিয়োগ 0, তার উত্তরটা কিন্তু 3 না, 3 দুবার বলতে হবে। 3 3 শূন্য দিয়ে যোগ করলে 3 আর শূন্য দিয়ে বিয়োগ করলে 3, 3 দুবার লিখতে হবে। সুতরাং শূন্যের এখানে দাম আছে, কথা বুঝলে? আচ্ছা, আমরা 1-এর পর 5-এর পর শূন্য দিই না, তখন কি হয়? 50 হয়। এই শূন্যটা কেন দাম, এটা তোমার পরবর্তীতে বুঝবে। আবার 5-এর উপরে যদি আমরা ঘাত করি, 5 টু দি 5-এর পাওয়ার। ধন্যবাদ। রায়হান আশরাফ, 5ম শ্রেণী, ওর একটা খুব ভালো প্রশ্ন আমার কাছে আসছে। সেটা হচ্ছে, কোন সংখ্যার বামে শূন্য থাকলে তার কোনো অর্থ নেই কেন, কিন্তু ডানে থাকলে তার অর্থ আছে? হ্যাঁ, কিন্তু দশমিকের বেলায় তা উল্টা কেন? আসলে আমরা সংখ্যা তত্ত্বকে এভাবে ডিফাইন করে, মানে সংজ্ঞায়িত করে আসছি যে 10 যখন লিখি, 1-এর ডান দিকে শূন্য দিই, 1-এর বাঁ দিকে শূন্য দিয়ে যদি 10 লিখতাম, সেটা কিন্তু সংজ্ঞায়িত হয়ে যেত। এভাবেই আমরা চলতে থাকতাম। আমরা 1-এর ডান দিকে শূন্য দিব, 10 লিখবো, 1-এর ডান দিকে আরো দুটো শূন্য দিলে 100 হবে, বাঁ দিকে শূন্য দিলে এটা মিনিংলেস হয়ে যাবে। এটা সংজ্ঞায়িত। কিন্তু দশমিকের বেলায়ও আমরা ঠিক সংজ্ঞায়িত করে আসছি, যেমন 10। সুতরাং শূন্য দিয়ে কোনো সংখ্যাকে 0 জনের মাঝে কোনো কিছুই ভাগ করা যায় না, এটা বাস্তবেও অসম্ভব। সেই জন্য শূন্য কি সংখ্যা তারা বলে আসছেন, আমি মনে করি শূন্য একটি নিরপেক্ষ সংখ্যা। কারণ শূন্যর ডানে ধনাত্মক সংখ্যা, শূন্যর বায়ে ঋণাত্মক সংখ্যা, শূন্য মাঝখানে একটি নিরপেক্ষ সংখ্যা। ধন্যবাদ। আমি যেহেতু চিকিৎসক, আমাকে চুলে নিয়ে প্রশ্নগুলি উত্তর দেওয়া লাগছে। তবে প্রথমত আমি দেহের চিকিৎসক, তারপর আমি মনের চিকিৎসক। তবু আমি চুল নিয়ে প্রশ্নটি জবাব দিচ্ছি। দুজনেই প্রশ্ন করেছে। সাবরিনা বিনতে সালাম, 7ম শ্রেণী, ন্যাশনাল আইডিয়াল স্কুল। সে বলেছে, বৃদ্ধদের চুলের সাথে যুবকদের চুলের পার্থক্য কি? বৃদ্ধদের চুল সাদা এবং যুবকদের চুল কালো কেন? চুল নিয়ে আরেকটি প্রশ্ন হচ্ছে, মানুষের চুল পাকে কেন? আরেক সেই প্রশ্নটি করেছে দীপ্র এবং 8ম শ্রেণী, খ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল। আরেকটি প্রশ্ন এসেছে চুল নিয়ে, সেটি করেছে জিলান, মাইলস্টোন স্কুল। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ কিছু না কিছু দ্বারা তৈরি, কিন্তু আমাদের চুল কি দ্বারা তৈরি, কি দ্বারা তৈরি, সে প্রশ্ন দুবার করেছে। তো এই একটু বলেই ছোট করি আমি জবাব দেবো, যেহেতু কোশ্চেনটা খুবই বড়। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। আসলে চুল কোন অঙ্গ দ্বারা তৈরি, এটা বলতে গেলে বুঝতে হবে আমাদের জাইগোট কি। অর্থাৎ আমরা ডিম্ব আর শুক্রাণুর মিলনের ফলে ভ্রূণ তৈরি হয়। ভ্রূণের 3টা লেয়ার থাকে। এটা আমরা এক সময় এটাকে বলে একটোডার্ম, মেজোডার্ম, অ্যাঞ্জোডার্ম। 3টা লেয়ার থাকে। বাইরের লেয়ারটাকে বলে একটোডার্ম। চুল আসলে একটোডার্ম থেকে আসে। যে ত্বকটা একটোডার্ম থেকে আসে, ত্বকের একটা ফলিকুল থাকে চুল। সুতরাং চুলও দেহের একটা অঙ্গ এবং এটা হেয়ার ফলিকল, এটা সেলুলার স্ট্রাকচারটাকে বলে। সুতরাং চুল আলাদা কোনো অঙ্গ নয়। আরেকটি যেটা হচ্ছে, চুল সাদা হয় কেন? চুল সাদা হয় কারণ তরুণ বয়সে আমাদের শরীরে মেলানিন একটা ধরনের পিগমেন্ট বলে, সেটা নিঃসরণ ঘটে। বয়সের ধাপে ধাপে সেটা কমে যায়, মেলানিন আর তৈরি হয় না, তখন আমাদের কালো যে ভাবটা সেটা চলে যায়। অনেকে চুল সাদা হয়ে যায়। আবার কিছু কিছু রোগ আছে, যেমন জেনেটিক রোগ, অল্প
অল্প বয়সে অনেকে চুল সাদা হতে পারে, কিন্তু বয়সের বাড়ার সাথে সাথে আমাদের মেলানিন পিগমেন্ট কমে যায়, সুতরাং চুলটা সাদা হয়ে যায়। আর যেটা এসেছে যে পার্থক্য কি বৃদ্ধদের চুল আর তরুণদের চুলের মধ্যে পার্থক্য কি, তোমরা লিখবা ছেলেদের মাথায় টাক পড়ে, চুল চলে যায়, কারণ ছেলেদের দেহে টেস্টোস্টেরন নামে একটা হরমোন আছে, সেটা চুল চলে যাওয়ার জন্য অনেকটা দায়ী, কিছু কিছু রোগের জন্য যায়, সেটা আলাদা। কিন্তু বৃদ্ধ আর পুরুষের তরুণদের চুলের বেসিক্যালি কোনো স্ট্রাকচারের পার্থক্য নেই, শুধু মেলানিনের পার্থক্য আছে, চুল চলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। মেলানিন মানে সে কালো হয় অথবা সাদা হয়ে যায়, তরুণ বয়সে কালো থাকে, বৃদ্ধ বয়সে সাদা হয়ে যায়, এতটুকু পার্থক্য। আরো আমার কাছে খুব মজার একটা প্রশ্ন আসে, জাফর ভাই যদি চান্স দেয় আমি সেটা বলি, সেটা হচ্ছে পড়াশোনার বিষয়। পড়তে বসলে আমাদের এত ঘুম আসে কেন? এটা খুবই মজার প্রশ্ন। আরেকটি এই প্রশ্নটা করেছে মিম, অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম থেকে। আরেকজন বলছে একজন হাই তুললে আরেকজনের হাই আসে কেন? এখন মনে করো মোহিত কামাল একটা বক্তৃতা দিচ্ছে, সেটা খুব বোরিং লাগছে, তখন তোমার কি হবে? তোমার মনোযোগটা সেখানে থাকবে না, তোমার মনে যে প্লেজার সেন্টার সেটা উদ্দীপ্ত হবে না, তোমার যে অ্যালার্টনেস, তোমার যে অ্যাটেন্টিভনেস সেটা আর জাগবে না, তখন তোমার ইনঅ্যাটেন্টিভনেস লাগবে, তোমার ভিতরে একটা অলসতা জাগবে, তখন তুমি হাই তুলবা। আসলে একজন তুললে আরেকজন তুলে না, ওই পরিবেশে যারা আছে সবাই হয়তো তুলতে থাকে, মোহিত কামালের কথা শুনে তোমরা হাই তুলতে শুরু করলাম, মজা পেলে না, এটা একটা কারণ হতে পারে। এটা আরেকটা হচ্ছে ইনফেকশাস, যে একজনকে দেখে আরেকজন একই আচরণটা করে। আর পড়তে বসলে যে ঘুম আসে এটা খুব মজাদার বিষয়। আমরা মনস্তত্ত্ববিদরা এটাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হিসেবে দেখি। মিমকে আমি খুব এখানে আসতে বলবো চমৎকার প্রশ্নটির জন্য, কারণ এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। পড়তে বসতে যদি আমার ভিতরে ড্রাইভ যেটা থাকে, পড়ার জন্য আমাদের ভিতরে একটা উৎসাহ থাকে, একটা আগ্রহ থাকে, একটা উদ্দীপনা থাকে, যেটা তার ভিতরে আসে, তার ভিতরে কখনো ঘুম আসবে না। যদি তোমার উৎসাহের ঘাটতি থাকে, আগ্রহের ঘাটতি থাকে, তোমার ভিতরে যদি টানের ঘাটতি থাকে, তাহলে তোমার অক্সিজেন ফ্লো, যেটা ব্রেন, আমরা অক্সিজেন ধারণ করে ফুসফুস থেকে, সে ধারণ করে আবার ব্রেনে যায়, সেখানে যাওয়ার যে পরিমাণ কম হয়, তখন আমরা হাই উঠে বেশি অক্সিজেন নেওয়ার চেষ্টা করি। সুতরাং এখানের সাথে জড়িত আছে আমার পুরোপুরি অন্তর্গত প্রেষণা। আমার ইচ্ছা কম হলে, আগ্রহ কম থাকলে, উৎসাহ কম থাকলে, পড়ার প্রতি মনোযোগ কম থাকলে আমার ঘুম আসতে পারে। সুতরাং বি অ্যালার্ট। সবাইকে ধন্যবাদ। আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের 7ম শ্রেণীতে পড়ি। আমি লিখিত প্রশ্ন দিয়েছিলাম যে সব গাড়ির টায়ার কালো কেন হয়? না, এখন ধরো এটা মানে অনেক বাইসাইকেল আমি দেখেছি যে টায়ারের রং লাল রঙের আছে, গাড়িরটা এখনো আমি লাল দেখি নাই। এটা মনে হয় যে মেটেরিয়াল দিয়ে তৈরি, রাবারের একটা